আজ ঢাকায় ৮টি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানী থেকে শুরু হয়ে লালবাগে গিয়ে শেষ হবে তার এই জনসংযোগ। নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সহ মোট ৮টি নির্বাচনী জনসভা করবেন তিনি। শুরুতেই বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কলাবাগান ক্রিয়াচক্র মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোডের জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। যোগ দেবেন বাসাবো তরুণ সংঘ মাঠের সমাবেশেও। এছাড়া যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, জুরাইন দয়াগঞ্জ রোড সহ ধূপখোলা মাঠের 3টি জনসভাতেও যোগ দেবেন তিনি। সর্বশেষ ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন ধানের শীষের এই প্রার্থী। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে তারেক রহমান আজ সকাল 11টায় বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ মাঠ খেলার মাঠে জনসভায় করবেন। এছাড়া সারা দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণে আরও 7টি নির্বাচনী জনসভায় যুক্ত হবেন তিনি। তারেক রহমানের বনানী জনসভার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। তারেক রহমান কখন আসবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস ভিড় কেমন দেখছেন? রয়েল, ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই কামাল আতাতুর্ক যে এভিনিউ যে মাঠ আছে সেখানে কিন্তু বেলা 11টা নাগাদ ওনার আসার কথা রয়েছে। তবে ইতিমধ্যে আপনি জানেন এই জনসমাবেশকে কেন্দ্র করে যে নেতাকর্মী বিএনপির বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা আছে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা আশা করছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণের মাঝে এই সমাবেশে এসে উপস্থিত হবেন। এবং আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানকে বিএনপির যে বনানীর এই আসনের বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, সেক্ষেত্রে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী এবং একই সাথে মহিলা দলের যে নেতাকর্মীরা তারা এখানে এসে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এখানকার যারা এখানে বিএনপির বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা আছেন তারা বলছেন যে ঢাকায় এই আসনে যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার এই আসনে গতকালকে যেরকম তিনি এখানে এসেছিলেন এবং আজকের যে তার এখানে এসে উপস্থিতি, তার এটা ভোটের মাঠে এটা বাড়তি একটা মাত্রা যুক্ত করবেন। এবং এই 12 তারিখে বিএনপির নেতাকর্মীরা যেমন বলছেন বিগত 17 বছরে তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, তাদের যে বাক স্বাধীনতার জন্য লড়াই, সেই লড়াই 12 তারিখে এখানকার যারা জনগণ আছে, সাধারণ জনগণ আছে, সেটা ভোটের মাঠে তারা সেটার প্রতিফলন ঘটাবে। এবং আমরা এখানে কিছু নেতাকর্মী আছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা আছেন। আপনাদের এখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, আপনার চেয়ারম্যানের কাছে কি প্রত্যাশা করছেন? আপনারা জানেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, দেশনায়ক, আমাদের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান আমাদের এই 17 আসনে উনি নির্বাচিত করছেন। এই 17 আসনে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদেরকে তিনি ইতিমধ্যে আশ্বস্ত করেছেন যে তাদের পুনর্বাসন থেকে শুরু করে এই এলাকাবাসীর যত ধরনের সমস্যা আছে উনি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান করবেন। উনি এটা নিজের দীপ্ত কণ্ঠে উনি এটা আমাদের সামনে উচ্চারণ করেছেন। আমরা আশা করি আগামী 12 তারিখে সাধারণ মানুষ, জনগণ ব্যালটের মাধ্যমে তাকে ইনশাল্লাহ বিজয়ী ঘোষণা করবে ইনশাল্লাহ। রয়েল, আপনি জানেন যে ঢাকা 17 এই আসনটা একই সাথে যেমন অভিজাত শ্রেণীর মানুষজন আছে এবং একই সাথে এখানে কয়েকটি বস্তি এলাকার বস্তিও আছে। এবং এখানকার যারা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিজাত শ্রেণী শুধুমাত্র প্রতিনিধিত্ব করে না, তিনি একই সাথে এখানে যারা নিম্নবিত্ত আছেন এবং এখানে বিশেষ করে যে করাইল বস্তির মানুষজন আছে সবারই প্রতিনিধিত্ব করেন। এবং আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপির যে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে জয়ী করবে এখানকার মানুষজন তেমনি প্রত্যাশা করছেন। এবং একই সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসমাবেশে এসে এখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে 12 তারিখে কিভাবে ভোটের মাঠে বিএনপি নিরঙ্কুশভাবে জয়ী আসবেন সেই নির্দেশনা দিবেন। এই ছিল আমার কাছে কামাল আতাতুর্ক মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। রয়েল, ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন বনানী থেকে। সেখানে তারেক রহমানের যে জনসভা হতে যাচ্ছে সেটি নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম। এদিকে ভোট বিঘ্নিত করতে ষড়যন্ত্র চলছে, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তরে নির্বাচনী জনসংযোগে দেশ পুনর্গঠনের হাতে নেয়া পরিকল্পনা তুলে ধরে 13 তারিখ থেকে দেশ পুনর্গঠনে সবাইকে পাশে চাইলেন তিনি। আহ্বান জানালেন ধানের শীষে ভোট দেয়ার। শফিকুল হকের প্রতিবেদন। দেশের সব প্রান্ত ঘুরে এবার ঢাকায় বিরতিহীন নির্বাচনী জনসংযোগে তারেক রহমান। হাতে সময় খুব কম, তাই তো দিন থেকে শুরু করে রাত পর্যন্ত ঘুরছেন নগরীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে।
সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 থেকে শুরু হয় জনসংযোগের 13তম দিনের এই কর্মসূচি। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রচার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আগামীর বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রত্যাশিত দেশ গড়তে ধানের শীষে ভোট বিপ্লবের আহ্বান জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। সেখান থেকে ঢাকা 16 আসনে জনসংযোগে অংশ নেন তিনি। আহ্বান জানান ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার। জনসভার বাইরেও মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। লাল বাসে চড়ে জনগণের ভিড় ঠেলে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়েছে তাকে। জনসভা হয় ঢাকা 15 আসনেও। যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয় সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। দলের কর্মী না হলেও বিগত সরকার বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের ধানের শীষ প্রতীক দিয়ে মূল্যায়ন করেছে বিএনপি, যার অংশ হিসেবে ঢাকা 13 ও 14 আসনে জনসংযোগে গিয়ে তাদেরকেও বিজয়ী করার আহ্বান বিএনপি প্রধানের। এত মানুষের সমর্থন যদি বিএনপি পায়, ইনশাআল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঢাকা 12 আসনে যুগপৎ আন্দোলনের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জনসভায়ও যোগ দেন তারেক রহমান। ইনশাআল্লাহ দিনের সবশেষ জনসভাটি হয় ঢাকা 11 আসনে। দুপুর থেকে শুরু করা কর্মসূচি যখন বাড্ডার সাতারকুড়ে পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় রাত 11:15। যে পরিকল্পনা নিয়ে তিনি দেশে ফিরেছেন তার কিছুটা জনগণের সামনে তুলে ধরেন বিএনপির কাণ্ডারি। সতর্ক করেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে যাতে এই সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। জনসংযোগের শেষ দিনে সোমবারও ঢাকা মহানগর দক্ষিণের 8টি স্পটে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে ভোট চাইবেন ধানের শীষে। এই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই। আছেন তো আমার সাথে? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। শফিকুল হক, 71, ঢাকা। ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা 18 আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি বলেছেন, ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা। এতে অন্তর্গত 7.5 থানা ও 6.5 লাখের মতো ভোটার এখানে। আরও বলেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়। আর তাই ঢাকা 18 আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বগুড়া 2 আসন থেকে লড়বেন মান্না। ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের সংখ্যা কম বেশি 1 কোটি। তাদের অনেকেই বলছেন ভোট এলেই আতঙ্ক তৈরি হয়, তবুও পর্যাপ্ত নিরাপত্তা পেলে ভোট দিতে চান তারা। বিশেষজ্ঞরা বলছেন, সংখ্যালঘু ভোটারদের ভয় কাটাতে দলগুলোকেও এগিয়ে আসতে হবে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ধারণা করা হচ্ছে 1,10,00,000-এর মতো ধর্মীয় সংখ্যালঘু ভোটার আছে বাংলাদেশে। খুলনা 5 আসনে 47.24 ভাগ ও খুলনা 6 আসনে 27.27 ভাগ হিন্দু জনগোষ্ঠীর ভোটার আছে বলে জানাচ্ছে খুলনা পূজা উদযাপন পরিষদ। বিশ্লেষকরা মনে করেন অন্তত 30 থেকে 50টি আসনে সংখ্যালঘু ভোটাররা ডিসাইডিং ফ্যাক্টর। কয়েকটি মন্দিরে কথা হয় এবারে ভোট নিয়ে, যাদের অনেকে এসেছেন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ কিংবা ঢাকার পুরনো অংশ থেকে। অবশ্যই ভোট দিতে যাইতে হবে, নাগরিকত্ব অধিকার আমার নিজেরই দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি আমরা সনাতনীরা নিজেদের নিরাপত্তার স্বার্থে এখন কোনো আশঙ্কা থাকে তাও আমরা ভোট দিতে যাব। এর মাধ্যমে তো আমি বুঝতে পারবো যে এদেশে আমি নাগরিক, আমি ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করি। আমার বাড়ি হলো মানিকগঞ্জ, ভোট ভালো, ভোটে কোনো গঞ্জাম দেখতেছিলাম, ভালোই আছে, খারাপ না। সংখ্যালঘু ভোটারদের মধ্যে প্রায় 50 ভাগ হিন্দু জনগোষ্ঠীর ভোটার। এই ভোটারদের নিরাপত্তা নিয়ে ঘাটতি দেখা গেছে অতীতের নির্বাচনে। যদিও কেউ আমাদের ধর্মীয় সংখ্যালঘুদেরকে কোনো হুমকি নাও দেয়,
তবুও এই যে ধর্মান্ধতা, ধর্মীয় উন্মাদনা, এইসবগুলো একটা হুমকি হিসাবে দাঁড়িয়ে যায়। নিরাপত্তাহীনতা যদি না থাকে তাহলে তারা আসবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান, তার ধারাবাহিকতায় হচ্ছে এই নির্বাচন। এবার কি সংখ্যালঘুদের যথেষ্ট নিরাপত্তা আস্থা ফেরাতে পেরেছে ইসি এবং সরকার? এই বিশ্লেষক তেমন ভালো কিছু দেখছেন না। বাংলাদেশে সবসময় ঐতিহাসিকভাবে সব নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। আমাদের রাজনীতিতে সবসময় অর্থপেশী একটা পুঁজি ছিল, এর সাথে তুলনামূলকভাবে ধর্মটা ছিল, কিন্তু এখন ধর্মটা আরো বেশি অন্যতম পুঁজি হয়ে দাঁড়িয়েছে। মনস্তাত্ত্বিক দিক থেকে, তাদের দিক থেকে, মানে নিজেদের নিরাপত্তা, নিজেদের ফ্রি চয়েস এক্সারসাইজ করার মতো যে পরিবেশ, সেটা নিয়ে তাদের সংখ্যাটা থাকা খুবই স্বাভাবিক বলে আমি মনে করছি। আর রাজনৈতিক দলগুলোই বা কি করছে? সবাই সংখ্যালঘুদের ভোট চান, কিন্তু আশ্বস্ত করার মতো কোনো ভূমিকা কি দেখা যাচ্ছে? তাদের নিরাপত্তাটা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা এবং স্বাভাবিকভাবে পলিটিক্যাল পার্টিগুলো একটা বড় ভূমিকা এখানে পালন করে। পলিটিক্যাল পার্টিগুলো যদি বলে হ্যাঁ সবাই নিরাপদ, তারা আমরা ইলেকশন যিনিই জিতি না কেন, যারাই জিতে না কেন, আমরা কোনো ধরনের এটা নিয়ে উত্তেজনা, কারোর প্রতি হামলা, কারো অগ্নিসংযোগ, এগুলোর মধ্যে যাব না। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন সহিংসতা হলে সংখ্যালঘু ভোটারের উপস্থিতি যথেষ্ট পরিমাণে কমে যেতে পারে। শানা শারমিন, ৭১, ঢাকা। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা চলমান দাবি করে নারী অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে মধ্যরাতে শেকল ভাঙার পদযাত্রা করেছে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নির্বাচনের প্রাক্কালে এই কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। প্রত্যাশা, গণতান্ত্রিক যাত্রায় পরবর্তী সরকার নারীদের অধিকার নিশ্চিত করবে। নিবিড় সাহার প্রতিবেদন। রাত ঠিক 12টা, রাজধানীর শাহবাগ চত্বরে জ্বলে ওঠে মশাল। অন্ধকার ভেদ করে নারীদের কণ্ঠে ওঠে স্লোগান, বিদ্রোহ ছুঁয়ে যাক নারী থেকে নারীতে। শেকল ভাঙার পদযাত্রায় গান, স্লোগান আর বক্তব্যে নারীরা জানান, ক্ষমতা, রাজনীতি আর রাষ্ট্রীয় কাঠামোয় নারীদের ওপর নিয়ন্ত্রণের চর্চা আর মেনে নেওয়া হবে না। অভিযোগ, সাম্প্রতিক রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশে প্রকাশ্যে নারী বিদ্বেষমূলক বক্তব্য দেয়া হচ্ছে, অথচ এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার কার্যত ভূমিকা রাখতে ব্যর্থ। হঠাৎ করে অভ্যুত্থানের পরে দেখা গেল যে বলে দেওয়া হলো ঠিক মুক্তিযুদ্ধের পরের মতোই যে আমরা পাশে ছিলাম, আমরা সাহায্যকারী ভূমিকায় ছিলাম। কিন্তু আমি এটাই আলাদা করে বলতে চাই যে আমরা আসলে সাহায্যকারী বলে বলাটা একটা ডাহা মিথ্যা কথা হবে। দিনে আমরা বের হই কিংবা রাতে বের হই, আমাদের যে নিরাপত্তার দায়িত্ব একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে অধিকার, সেই অধিকার যেন অবশ্যই সরকার নিশ্চিত করে। বেসিক রুটে প্রবলেমগুলো, ওগুলাকে সবার রেকগনাইজ করতে হবে। সায়েন্স ল্যাব ধানমন্ডি ঘুরে সংসদ ভবনের সামনে হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় নারীরা স্পষ্ট জানান, রাষ্ট্র পরিচালনায় নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নারী ও শিশু ধর্ষণের মামলায় দায়ের হয়েছে ৭,০৬৮টি। নারীদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। নারী বিদ্বেষ, লিঙ্গীয় ও জাতিগত বৈষম্য, ধর্মীয় নৈতিকতার নামে নারী নিয়ন্ত্রণের রাজনীতি বন্ধ না হলে রাষ্ট্র বা সমাজের কোনো সংস্কারই সম্ভব না। সমাবেশে অধিকার নিশ্চিতে 10 দফা দাবি উপস্থাপন করেন আন্দোলনরত নারীরা। যদি চায় গলা ছেড়ে গানে গান, তাতে যদি অন্যায় হয়ে যায়। নিবিড় সাহা, ৭১, ঢাকা। নির্বাচনে এবার বিএনপির হয়ে লড়ছেন যশোর 2 আসনের সাবিরা সুলতানা ও মাদারীপুর 1 আসনের নাদিরা আক্তার। নির্বাচনী প্রচারে তারা নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার কথা তুলে ধরছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোটারদের মত এবার যশোরে দৃষ্টান্ত গড়েছেন বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা। কারণ তিনি খুলনা বিভাগে তার দলের একমাত্র নারী প্রার্থী। লড়ছেন যশোর 2 আসন থেকে। তার প্রচারের মূল বার্তা নারীর অগ্রাধিকার, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা তৈরি করা। অবহেলিত নারী গোষ্ঠীকে সামনের দিকে আরো
অগ্রসর করবার জন্য, তাদের উন্নয়নের জন্য আমরা আমাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে 31 দফার যে পরিকল্পনা করেছে, এই 31 দফা আমরা বাস্তবায়ন করব। এদিকে মাদারীপুর 1 আসনে আলোচনায় রয়েছেন নারী প্রার্থী নাদিরা আক্তার। বিএনপি থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থানের আশ্বাস দিচ্ছেন তিনিও। নারীদের বলি, তারা তাদের নিরাপত্তার সাথে আমি কাজ করব, নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করব। এই আশ্বস্তগুলো পেয়ে তারা ভালো খুশি। আর মাদারীপুরে নারীরা বলছেন তাদের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যসেবা সংকট, তাই সবার আগে তারা এই সমস্যার সমাধান চান। চাওয়া পাওয়া যে আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ আছে, তারা জানি বাংলাদেশের যোগ্য মর্যাদা পায়, আমরা জানি নিরাপত্তা কোনো সুস্থ কাজকর্ম করতে পারি, যেটা ভালো হবে সেটা ভাবে জানি আমাকে রাখে। আমরা এমন একজন নেত্রী এবং নেতাকে চাই যার সাহায্যে আমাদের দেশ উত্তরোত্তর উন্নতি হবে এবং আমরা আগামী দিনে স্বাধীনভাবে দেশে চলতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নারী প্রার্থীর সংখ্যা মোট 85 জন। শান্তা ইসলাম, 71। দর্শক, চট্টগ্রামে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। বিএমএ পাস করে তো লাভ নাই, বিএমএ পাস করে তো চাকরির জোগাড় নাই। চায়নাতে 60% ছেলে মেয়ে স্কুলের পরে ভোকেশনাল স্কুলে যায়, অনলি 40% হায়ার এডুকেশনে যায়, অনলি 40%। আমাদের এই কনসেপ্ট চেঞ্জ করতে হবে বাংলাদেশে। আমাদের এই এলাকায় ইনশাআল্লাহ আমরা কারিগরি শিক্ষার মধ্যে ইতিমধ্যে বিএনপির প্রোগ্রাম আপনারা জানেন, ক্লাস 6 থেকে কিন্তু আমরা কারিগরি শিক্ষা স্কুলেই ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। নিরাপদ এলাকা ও শক্তিশালী আইন শৃঙ্খলার বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ এবং এই আইন শৃঙ্খলা ব্যতীত কিন্তু বিনিয়োগও হবে না, কর্মসংস্থানও হবে না, মানুষের জীবন মান উন্নয়ন করা সম্ভব না। এই জন্য আমরা আইন শৃঙ্খলায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এই অঞ্চলের চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক অপরাধের বিরুদ্ধে এখানে সিরিয়াসলি এগুলোকে অ্যাড্রেস করা হবে, এগুলো বাস্তবায়ন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে জনগণের সাথে যৌথভাবে কাজ করতে হবে। কোন পুলিশ এককভাবে, আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে সমাধান দিতে পারে না। এই কাজটা আমরা যৌথভাবে করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে একসাথে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত করে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে হবে। পানি সংকট আছে বিশাল একটা এলাকায়, আমি একেবারে পতেঙ্গা এলাকায় 40, 41, 39 থেকে ওই পুরো অঞ্চলে পানির সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই, সেখানে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এইটা অঙ্গীকার আমরা করেছি। জলাবদ্ধতা সম্বন্ধে আপনারা সবাই জানেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আর বলার অপেক্ষা নেই। এটার সমাধান পার্মানেন্ট একটা সমাধান আমাদেরকে দিতে হবে, এদের উপর আমরা কাজ করছি। ইতিমধ্যে আমি মেয়রের সাথে কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এই ব্যাপারে একটা বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে। দর্শক, চট্টগ্রামে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই বাংলাদেশ ব্যাংকে। সেখানে আমাদের গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। যে গাইডলাইন ট্রেন্ড ইজ ভিজিবল, তো এটা হয়তো থাকবে আগামীতে, আমরা এটা হয়তো অ্যাচিভ করতে পারবো। কিন্তু এটা ছাড়া বাকি সবগুলো এরিয়াতেই কিন্তু পারফরমেন্স আমি বলবো যে এক্সিডেড আওয়ার এক্সপেকটেশনস। যেমন একটা কথা বলি, রিজার্ভের কথাই যদি ধরি, অগাস্টের পর্যন্ত বাংলাদেশের সাথে IMF এর প্রোগ্রামে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভের যে টার্গেট ছিল সেটা কোনোদিনও অ্যাচিভ করতে পারে না, একবারও পারে না, কোনো কোয়ার্টারেই পারে না। কিন্তু অগাস্টের পর থেকে কোনো কোয়ার্টারে কিন্তু আমরা মিস করিনি। আমরা সবগুলোই পারফরমেন্স মানে এটাকে এক্সিড করেছি এবং অ্যাচিভ করতে পেরেছি, কোনোটাতেই মিসড হয় না। ইভেন নট বিফোর, মানে আমরা IMF এর টাকা পাওয়ার আগেও কিন্তু এটা মিসড হয়নি। তো এটা একটা বড় উল্লেখযোগ্য দিক বলবো। 2 নম্বর যেটা আমি বলবো যে মনিটারি পলিসি ইন ইটসেলফ ইজ নট, একটা কিন্তু এককভাবে সবকিছু ডেলিভার করতে পারে না। এখানে মনিটারি পলিসির সাথে ফিসক্যাল পলিসির একটা সমন্বয় হতে হয় এবং মানি মার্কেটটাকে একটা মেজর প্লেয়ার হচ্ছে সরকার,
আর ব্যক্তি খাত, এই দুটোর মধ্যেই মানি মার্কেটটা অপারেট করে, আর আমরা হচ্ছে রেগুলেটর। তো সরকার যদি কম নেয় টাকা বেশি থাকবে মানি মার্কেটে, সরকার যদি বেশি দেয় মানি মার্কেটে টাকা কম থাকবে। আপনারা যদি একটা টেবিল দেখেন, এই টেবিলটা একটু করেন, এই যে টেবিল মানি অ্যান্ড ক্রেডিট পজিশন, এখানে দেখুন আমরা কিন্তু ব্রড মানি, যেটা আমাদের ডেপুটি গভর্নর বলেন, ব্রড মানিতে আমরা কিন্তু এক্সিড করতে যাচ্ছি আগের চাইতে। অর্থাৎ মনিটারি পলিসি কিন্তু ইজ নট দ্যাট টাইট এনিমোর। আমাদের যেটা লক্ষ্য ছিল 8.5, সেটা এখন 11.5 আমরা মনে করছি এটা হবে। 11% হয়ে গেছে মনে হয়, 9.6 10 হয়ে গেছে প্রায়। তো এটা হবে, আরও 4 মাস আছে, এবং আমাদের রিজার্ভের যে টার্গেট আমরা দেখতেছি, রিজার্ভ যেভাবে বাড়ছে তাতে এটা হবে, বেশি হতো। দর্শক, বাংলাদেশ ব্যাংকে কথা বলছিলেন গভর্নর হাসান এইচ মনসুর। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। চট্টগ্রাম বন্দরের চলমান ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতের ঘোষণা করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে। নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষাপটে নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট কর্মসূচি 9 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে 5 কর্মচারীকে গ্রেফতার ও হয়রানিমূলক মামলা, 15 কর্মচারীকে বিভিন্ন বন্দরে বদলি, আন্দোলনরত কর্মচারীদের শাস্তি, বাসা বরাদ্দ বাতিল ও 16 কর্মচারীকে সাময়িক বরখাস্ত সহ যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, এসব সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 1 বছর ধরে রপ্তানির বিপরীতে প্রণোদনার টাকা দিচ্ছে না সরকার। এতে গার্মেন্টস মালিকদের প্রায় 5,700 কোটি টাকা আটকে আছে। তারা বলছে, দ্রুত টাকা ছাড় না দিলে রোজায় পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস দেয়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিভিন্ন পণ্যে রপ্তানি উৎসাহ দিতে প্রণোদনা দিয়ে থাকে সরকার। তৈরি পোশাক খাতে দেওয়া হয় 0.3%। রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। গার্মেন্টস মালিকরা জানান, গেল প্রায় 1 বছর তারা প্রণোদনার টাকা পাচ্ছেন না। এপ্রিল মাসের যে প্রণোদনার জন্য আমরা যে ক্লেমগুলো করেছি বাংলাদেশ ব্যাংক বরাবর, আমরা এখন পর্যন্ত সেই টাকাগুলো কিন্তু আমরা ছাড় পাই নাই। অর্থ মন্ত্রণালয় সবসময় বলতেছে যে আমাদের ফান্ড শর্ট এরকমের কথা বলে বলে তারা কিন্তু আসলে এটা ডিলে করছে। রপ্তানিমুখী তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, সরকার ছাড় না দেওয়ায় কারখানাগুলোর প্রণোদনা 5,700 কোটি টাকা আটকে আছে। ফেব্রুয়ারি মাসে ফ্যাক্টরি চলবে 19 দিন সরকারি বন্ধ টন্ধ বাদ দিয়ে, আর মার্চে ফ্যাক্টরি চলবে 20 দিন, সেখানে সরকারি ছুটি বাদ দিয়ে। তো যদি 19 দিন আর 20 দিন ফ্যাক্টরি চালিয়ে আমাদের যদি 3টা বেতন এবং বোনাস দিতে হয়, আমরা কোত্থেকে টাকা দেব? ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বলছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনেই কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাড় দেয়। 61টা ব্যাংক মাননীয় গভর্নর মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি আমরা। পরপর 2টো ব্যাংকার সভায় এটা তুলেছি। অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ আটকে আছে, আস্তে আস্তে করে ছাড় দিচ্ছেন। এখন তাতে একজন ব্যবসায়ীর সমস্যা সমাধান হচ্ছে না। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এইটা একটা আমলাতান্ত্রিক জটিলতা। এই যে আসন্ন পবিত্র রমজান এবং ঈদ আসতেছে, এই সময় যেন শ্রমিকরা তাদের বেতন বোনাস এগুলা সময় মতো পায়, এটাই আমাদের প্রত্যাশা। তবে প্রণোদনার দিকে না তাকিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধে মালিক পক্ষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ শ্রমিক প্রতিনিধির। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। রূপগঞ্জের পূর্বাচল 300 ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে যুবদল নেতা আনোয়ার হোসেন মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয় সেলিম মিয়া নামে আরেক আরোহী। সোমবার রাতে 300 ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের 6 নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, রাত 11:30টার দিকে বেপরোয়া গতিতে কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে একটি চলন্ত ট্রাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের 2 জন আরোহী ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী যুবদল নেতা আনোয়ার হোসেনের। গুরুতর আহত আরেক আরোহী মাহমুদ হাসান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। আর মুমূর্ষু অবস্থায় মাহমুদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলও
ট্রাক জব্দ করা হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মা আপিয়া খাতুন এবং মেয়ে রৌজা খাতুনের মৃত্যু হয়েছে। গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, ভোর 4:30টার দিকে আগুন লাগে এবং ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঝন্টু মিয়ার বাড়িতে আগুন লাগে। এতে ঝন্টু মিয়ার স্ত্রী আপিয়া খাতুন এবং মেয়ে 1 বছর বয়সী রৌজা খাতুন দগ্ধ হয়ে নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।